জুলাই বিপ্লবের প্রধান দুটি উদ্দেশ্য ছিল। এক নম্বর হলো যে বাংলাদেশ একটি ফ্যাসিবাদের কবলে আক্রান্ত হয়ে পড়েছিল। বছরের পর বছর ধরে একটি ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী বাংলাদেশে ভয়াল গুম খুন হত্যার রাজনীতি বাস্তবায়ন করেছিল। একটি ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি ধ্বংস করার পায়তারা করছিল। একটি ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের ক্ষমতার মসনদকে দখল করে বাংলাদেশকে ভিনদেশী একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তাই বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সেই ফ্যাসিবাদের কবল থেকে মুক্তির জন্যে, বাংলাদেশের মানুষ সেই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বাধ্য হয়ে রাজপথে নেমে এসেছিল। আর এভাবেই কোন মানুষের কোন বিস্ফোরণের মধ্য দিয়ে ৩৬শে জুলাই অভ্যুত্থান হয়েছিল, যে অভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের ঘৃণ্যতম খলনায়ক, বাংলাদেশের শত বৎসরের নিকৃষ্টতম শাসক, যুগের লেডি ফেরাউন খ্যাত ভিনদেশী ক্রীড়নক শেখ হাসিনা বাংলার ক্ষমতার মসনদ থেকে শুধু নয়, বাংলাদেশের মানচিত্র থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য ছিল ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করা। দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লবের, সেটা হলো যে দীর্ঘ একটা সংগ্রামের মধ্য দিয়ে, যেই পট পরিবর্তনগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে, বাংলাদেশ সৃষ্টি হয়েছে প্রায় ২০০ বছরের ব্রিটিশ বিরোধী আজাদির সংগ্রাম, ২৪ বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়ন, জুলুম, নির্যাতন, বৈষম্য, যার মধ্য দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। সেই বাংলাদেশের স্বাধীনতার পর ৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ৭২ সালে বাংলাদেশে একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়। ৭২ সালে বাংলাদেশে একটা সংবিধান তৈরি হয়। ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ৭২-এর সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। ৭১-এর রক্ত সাগর পরিমাণ রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের যে ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আশা ছিল, একটি সুন্দর স্বনির্ভর আত্মমর্যাদায় বলিয়ান একটি দেশ এবং জাতি তারা গড়ে তুলবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৭২ সালে এমন একটি সংবিধান তৈরি হলো, যেই সংবিধানের মূল নীতিগুলো বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। বাংলাদেশের মানুষ ৭২-এর সংবিধান তৈরির আগে কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা শুনে নাই, বলে নাই, কেউ জানতো না। হঠাৎ দেখলো ৭২-এর সংবিধানে ভারতীয় সংবিধান থেকে কপি করে নিয়ে এসে বাংলাদেশের সংবিধানে ৪ মূলনীতি পেস্ট করে দেওয়া হলো। অর্থাৎ ভারতের সংবিধানকে বাংলাদেশের সংবিধানে রিপ্লেস করা হলো। সেই ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশের মধ্যে যে বন্দোবস্ত ৭২-এর সংবিধানের ভিত্তিতে গড়ে উঠল, ৫০ বছর পর্যন্ত বাংলাদেশে সেই বন্দোবস্ত বৈষম্য তৈরি করেছে। ২৪-এর গণ অভ্যুত্থান ছিল সেই ভারতীয় শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করে একটি বৈষম্যহীন সাম্যের সোনার বাংলাদেশ গড়ে তুলবে। এই ছিল ২৪-এর জুলাই বিপ্লবের প্রধান ২ লক্ষ্য: ফ্যাসিবাদ বিলোপ করা এবং বৈষম্য দূর করা। এই ২ স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবীরা রক্ত দিল, জীবন দিল। আপনাদের সেই সীমান্তের মেহেরপুর থেকে শুরু করে
পার্বত্য অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় দামাল সন্তানেরা ফ্যাসিবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অকাতরে জীবন দিল। ১.৫ সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের রক্তের উপর ভর করে বাংলাদেশে বিপ্লব সফলতা লাভ করলো। ৩০,০০০-এর বেশি জুলাই যোদ্ধা মারাত্মকভাবে আহত হলো, গুলিবিদ্ধ হলো, কারো চিরতরে চোখের দৃষ্টিশক্তি হারালো, কেউ জীবনের তরে পঙ্গুত্ব বরণ করলো। এক সাগর রক্তের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব সফল হলো। এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল, আশায় বুক বেঁধেছিল যে একটি ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ তারা উপহার পাবে। সেই স্বপ্ন নিয়ে ২০২৪ সালের ৮ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বাংলাদেশের মানুষ এবং জুলাই বিপ্লবীরা দেশটাকে তুলে দিল। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতার মসনদে আসীন হয়ে ঘোষণা করলেন ৩টি উদ্দেশ্য পূরণের তারা প্রায়োরিটি বেসিস, অগ্রাধিকার ভিত্তিক প্রধান ৩ এজেন্ডা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। ১ নম্বর দায়িত্ব ছিল তাদের বিগত ফ্যাসিবাদী আমলের সকল খুনিদেরকে ধরে ধরে এনে বাংলাদেশে খুন, গুম, লুটতরাজ করার অপরাধে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং ফ্যাসিবাদী অপশক্তির খুনি হাসিনা এবং তার লেসপেন্সার এবং তার দোসরদেরকে আইনের হাতে সোপর্দ করে তাদের বিচারের একটা দৃশ্যমান উন্নতি সাধন করা। এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কমিটমেন্ট, প্রথম কমিটমেন্ট। দ্বিতীয় কমিটমেন্ট ছিল, তাদের অঙ্গীকার ছিল যেই স্বপ্ন নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার একটা আশা নিয়ে এদেশের জুলাই বিপ্লবীরা যে জীবন দিয়েছিল, তাদের কমিটমেন্ট ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সেই স্বপ্ন পূরণে দেশে সংস্কার সাধন করবে। সংস্কার করবে কোথায়? সংস্কার করবে দেশের প্রশাসনে, সংস্কার করবে সংবিধানে, সংস্কার করবে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায়। এটা ছিল তাদের দ্বিতীয় অঙ্গীকার। সর্বশেষ অঙ্গীকার ছিল খুনিদের বিচার সংস্কার সাধন করার পর একটি শক্ত, সুন্দর, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নিবে। এই ৩ অঙ্গীকার ছিল। আমরা দেখলাম সেই সরকার ধীরে ধীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিভিন্ন বিচার কার্যের মধ্য দিয়ে, ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে বিভিন্ন মামলা পরিচালনা করে কোন মামলার রায় পর্যন্ত ঘোষণা করে দৃশ্যমান একটা অগ্রগতি সাধন করলো। বাংলাদেশের মানুষ এতে আনন্দ ভোগ করলো এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ধন্যবাদ জ্ঞাপন করলো। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় কার্যক্রম শুরু করলো। দ্বিতীয় কার্যক্রম ছিল তাদের সংস্কার করা। কি সংস্কার করবে? সংস্কার করার প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পথ বন্ধ করা। একবার যেই ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে রক্ত দিয়ে বিতাড়িত করা হয়েছে, বাংলাদেশের ক্ষমতার মসনদে যেন আর নতুন কোন ফ্যাসিবাদীর জন্ম হতে না পারে, সেটাই ছিল সংস্কারের প্রধান উদ্দেশ্য। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে যে বৈষম্য আছে, সেই বৈষম্য দূর করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত করবে। এটাই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়, সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার। সেই অঙ্গীকার পূরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠন করলো, জাতীয় ঐক্যমত্য কমিশন করে 11টি সংস্কার কমিশন করলো। 11টি সংস্কার কমিশন তারা তাদের প্রস্তাবনা তুলে ধরলো। সেই প্রস্তাবনাগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ 9 মাস 33টি রাজনৈতিক দল এবং জোটের সাথে
83 দিন বৈঠকে দীর্ঘ সময় পর্যন্ত তারা বৈঠক করলো। সেই বৈঠকে আজকের বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল এবং পথ সেখানে অংশগ্রহণ করলো। দীর্ঘ মতামত ব্যক্ত হলো। অনেক আলোচনার পর একটি জাতীয় সনদ প্রণীত হলো, যেই সনদটিকে বলা হয় জুলাই জাতীয় সনদ। এরপর কথা ছিল, অঙ্গীকার ছিল, নির্বাচনের পর যে কোনো দল ক্ষমতায় আসবে তারা সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। সেই জুলাই জাতীয় সনদের আলোকে তারা সাংবিধানিকভাবে রাজনৈতিক পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত সংস্কার তারা বাস্তবায়ন করবে। এটা ছিল অঙ্গীকার। প্রিয় উপস্থিতি, আজ এই পর্যায়ে এসে আমরা আপনাদের কাছে যে কথাটা বলার জন্য এসেছি সেটা হলো, এখানে এখন সরকারের সাথে আমাদের বিরোধী দলগুলোর আপনারা দেখছেন একটা বিতর্ক হচ্ছে। আপনারা দেখছেন আমরা সরকারের বিরুদ্ধে কথা বলছি, আমাদের সংসদ সদস্যগণ সংসদের ভিতরে কথা বলছেন, আমরা রাজপথে কথা বলছি, জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। সরকারের সাথে আমাদের বিরোধটা কোন জায়গায়? কেন আমরা সরকারকে বারবার জুলাই চেতনা বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি? বিরোধটা কোথায়? মতপার্থক্যটা কোথায়? সেই কথাগুলো আপনাদের কাছে ব্যক্ত করা, এটাই হলো আমাদের নাগরিক সমাবেশের মুখ্য উদ্দেশ্য। আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা কথা বারবার রিপিট করেন, পুনরাবৃত্তি করেন, সেটা হলো আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কথাটা শুনেছেন আপনারা? সংসদেও বলেছেন এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় প্রধানমন্ত্রী এই কথা বলেন যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে সরকার বলতেছে, প্রধানমন্ত্রী বলতেছেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আবার আপনারা এই মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই সকল রাজনৈতিক দলগুলো আবার তারা কেন সরকারের এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণার পরেও তারা কেন খুশি হয় না? তারা কেন সন্তুষ্ট হয় না? তারা কেন সরকারের বিরুদ্ধে আবার অভিযোগ করে? এইরকম একটা সংশয় জনগণের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণকে নিয়ে আমরা রাজনীতি করি, রাজনীতি করব, তাই জনগণের কাছে আমাদের ব্যাখ্যা হাজির করা, জনগণের কাছে আমাদের জবানবন্দি প্রদান করার প্রয়োজনীয়তা থেকে আজকে আমরা এই নাগরিক সমাবেশে এসে মিলিত হয়েছি। এখানে একটা ফাঁক আছে, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে শুভঙ্করের ফাঁক। একটা শুভঙ্করের ফাঁক আছে, ওই ফাঁক দিয়েই সরকার বারবার বলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আর আমরা ওই ফাঁক দিয়ে যেন বাইন মাসের মতো সরকার বের হয়ে যেতে না পারে ছাই দিয়ে ধরতে চাই। এই হলো আসল সমস্যা এই জায়গাটায়। সরকার চায় শুভঙ্করের ফাঁক দিয়ে বাইন মাসের মতো বের হয়ে যেতে, আর আমরা চাই জনগণের অধিকার নিয়ে ছাই দিয়ে সরকারকে ধরতে। এখন শুভঙ্করের ফাঁকটা কি আর ছাই দিয়ে ধরাটা কি, এটা বুঝাই আপনাদেরকে। দেখেন, যখন ঐকমত্য কমিশনে 33টা রাজনৈতিক দল 83টা অধিবেশনের মাধ্যমে 9 মাস ধরে তারা একমত হলো, জুলাই সনদ বাস্তবায়িত, জুলাই সনদ প্রণয়ন হলো। জুলাই সনদ তৈরি হওয়ার পরে এবার আসলো যে জুলাই সনদে সব দল স্বাক্ষর করতে হবে। জুলাই সনদে সবাই কি করতে হবে? স্বাক্ষর করতে হবে। তখন আমাদের জুলাই যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ তারা জোরালো আপত্তি তুলল যে স্বাক্ষর করে লাভ হবে কি?
যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবে, ওটা যদি ঠিক না করা হয় স্বাক্ষর করে লাভটা কি হবে? এই জন্য এনসিপি দাবি তুললো যে আগে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করেন, তারপরে স্বাক্ষর করেন। বিএনপি অস্থির হয়ে গেল যে তাড়াতাড়ি স্বাক্ষর করেন, তাড়াতাড়ি স্বাক্ষর করেন। আমরা বললাম আচ্ছা ঠিক আছে, বিএনপি চায় স্বাক্ষর হোক, আমরা একমত হলাম, ঠিক আছে স্বাক্ষর করি। এনসিপির প্রশ্ন হলো যে বাস্তবায়ন হবে কিভাবে সেটা আগে ঠিক করলেন না, স্বাক্ষর করে কি হবে? আমরা বললাম যে বিএনপি কে আমরা একটু দেখি, অতীত তো ভালো তাদের। এই দলের প্রতিষ্ঠাতা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি জীবন দিয়েছেন কিন্তু গাদ্দারি করেন নাই। এই দলের দীর্ঘদিনের কান্ডারি তো বেগম খালেদা জিয়া, যিনি কারাবরণ করেছেন অশীতিপর সময়ে, কিন্তু দেশ এবং জাতির সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেন নাই। সেই দলের কথার উপর আমরা আস্থা রাখি, আমরা স্বাক্ষর করি। এই দল ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করার পদ্ধতি আমরা আলোচনা করে ঠিক করব। আমরা সরল বিশ্বাসে স্বাক্ষর করলাম, কিন্তু এনসিপির বর্তমান প্রজন্মের জেনজির পোলাপান স্বাক্ষর করে নাই। তারা তখনই সন্দেহ করছিল যে এই বিএনপি সেই বিএনপি না। আমরা একটু ব্যাকডেটেড, আমরা বিএনপিকে একটু বেশি বিশ্বাস করলাম। যাই হোক, স্বাক্ষর হলো। স্বাক্ষর হওয়ার সময়ে ওখানে একটা শুভঙ্করের ফাঁক তৈরি করা হলো। স্বাক্ষর হওয়ার সময় কি করা হলো? শুভঙ্করের একটা ফাঁক তৈরি করা হলো। কি ফাঁক? ফাঁকটা হলো এই, স্বাক্ষর করার আগে 33টা রাজনৈতিক দল এবং জোটের কাছে জুলাই সনদের কপি দেওয়া হলো, যেই সনদটা সকলে মিলে তৈরি করা হয়েছে। সেই সব কপি আমরা পড়লাম, সবাই দেখলাম যে হ্যাঁ এইভাবেই সিদ্ধান্ত হয়েছে। সব পড়ে আমাদের সকল রাজনৈতিক দল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গেল স্বাক্ষর করতে। সবাই সরল বিশ্বাসে স্বাক্ষর করলো। স্বাক্ষরের পর দেখা গেল যে স্বাক্ষরের আগ দিয়ে ওখানে একটা বড় ধরনের জালিয়াতি হয়েছে, একটা প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। কি প্রতারণা? প্রতারণাটা করছে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন গাদ্দার মিলে। সেই প্রতারণাটা হলো এই, আমাদের কাছে জুলাই সনদের যেই কপি দেওয়া হয়েছিল যে এটার উপর স্বাক্ষর হবে, যেটা পরে আমরা স্বাক্ষর করেছি, ওখানে সকলের অজান্তে সকল পক্ষকে অন্ধকারে রেখে বিএনপি আর তাদের কিছু এজেন্ট ছিল সরকারে, তারা মিলে ওখানে নতুন একটা নোট অন্তর্ভুক্ত করে দিল। সেই নোটটার মধ্যে লেখা থাকলো এই জুলাই সনদ তো বাস্তবায়ন করতে হবে, তবে তবে বলে একটা ধারা যুক্ত করে দিল যে যে কোনো দল তার দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে সেই ইশতেহারে যদি ভিন্ন কিছু থাকে তাহলে সে সেই ইশতেহারের আলোকে জুলাই সনদে পরিবর্তন করতে পারবে। এই একটা ধারা যুক্ত করে দিয়ে পূর্ণ জুলাই সনদ 33টা রাজনৈতিক দলের 83টা অধিবেশনের 9 মাসের ঘাম ঝরানো পরিশ্রমকে তারা পানিতে ভাসিয়ে দিল। এই হলো সেই শুভঙ্করের ফাঁক, যেই ফাঁক দিয়ে 22 মাসের মধ্যে এখন বিএনপি বের হইতে চায়। ওই যে বিএনপি এখন বলে যে আমরা তো জুলাই সনদ বাস্তবায়ন করব। কেমনে বাস্তবায়ন করবা? ওই যে আমরা নোট দিছিলাম যে যেই দল যেইভাবে চায় সেইভাবে বাস্তবায়ন করবে, এখন আমরা যেইভাবে চাই সেইভাবে জুলাই সনদ বাস্তবায়ন করব। এটা ছিল বিএনপির রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় গাদ্দারির ঘটনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনীতির আদর্শের সাথে এই প্রতারণার রাজনীতি মানায় না। আমরা বলবো বর্তমান সরকার, বর্তমান বিএনপির নেতৃত্ব, তারা তাদের ঐতিহ্যের সঙ্গে গাদ্দারি করেছে। তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা বাংলাদেশের জুলাই বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা প্রতারণার আশ্রয় নিয়ে দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যদি তোমার
এই নোট অন্তর্ভুক্ত করতেই হতো। সনদের মধ্যে যদি তুমি নতুন করে নোট দিবা, সেটা তোমরা গোপনে দিলা কেন? অন্য রাজনৈতিক দলগুলোকে যদি তোমরা বলতা যে আমরা এইভাবে এই নোট দিতে চাই, তাহলে কোশ্চেন কেন আমরা সেদিন তোমাদের এই ধাপ্পাবাজি আমরা মানতাম না। প্রতারণার আশ্রয় নিয়ে এইভাবে বিএনপি এটার মধ্যে নিজের নির্বাচনী ইশতেহার মতো জুলাই সনদ বাস্তবায়নের একটা রাস্তা তারা বের করে রেখেছিল তখন। যাই হোক, এরপরে স্বাক্ষর হলো। স্বাক্ষর হওয়ার পর আমরা আবার নতুন করে আন্দোলনে নামলাম। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চাই। আমাদের আন্দোলনের মুখে রাজনৈতিক দলগুলো আবার আলোচনার টেবিলে বসলো। আবার বিএনপি আসলো, আমরা গেলাম, সকলে মিলে আলোচনা করলাম জুলাই সনদ কেমনে বাস্তবায়ন করবেন বলেন। তখন সবাই মিলে একটা পথ ঠিক করলো। বিএনপির তৎকালীন সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করতেন, আজকের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি প্রস্তাব করলেন যে একটা গণভোটের মাধ্যমে যদি হা ভোট জয়যুক্ত হয়, তাহলে সেই হা ভোটের মাধ্যমে যেই সকল সংস্কার প্রস্তাবগুলো দেশের জনগণের ম্যান্ডেট লাভ করবে, সেই সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। তারপরে সেই সংবিধান সংস্কার পরিষদ সংস্কারের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের মধ্যে বাস্তবায়ন করবে। এটা ছিল একমত। আমি আপনাদেরকে ছোট্ট করে এখানে তিনটা কথা একটু বলে নেই। সংবিধানে জুলাই সনদ বাস্তবায়ন করার তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা চলেছিল। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। এনসিপি, জাতীয় নাগরিক পার্টির জুলাই যোদ্ধারা, তারা দাবি তুলেছিল যে একটা গণপরিষদ গঠন করা হোক, সেই গণপরিষদের মাধ্যমে সংবিধান পুনর্লিখন, নতুন করে সংবিধান লেখা হোক। এই পুরনো দিনের ৭২-এর সংবিধান বাংলাদেশে চলতে পারে না, এটা ছিল এনসিপির দাবি। বিএনপি বলতেছিল যে না না, নতুন কিছু দরকার নাই, ৭২-এর সংবিধানে দুই চারটা যা পরিবর্তন করা দরকার, সাধারণ সংশোধনীর মাধ্যমে, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা সেগুলোকে সংবিধানের মধ্যে সংশোধনী করে নিব। আর আরো অনেকে বলতেছিল যে না, এই সাধারণ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদের প্রকৃত চেতনা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। কি করতে হবে? সাধারণ সংশোধনীর চেয়ে আরো ভালো কিছু, আরো বলিষ্ঠ কিছু প্রয়োজন। তখন সব পক্ষ একটা মাঝামাঝি পন্থায় আসলো। সেই মাঝামাঝি পন্থাটার নাম হলো সংস্কার করতে হবে। পদ্ধতি ছিল তিনটা। এক নম্বর হলো নতুন করে সংবিধান প্রণয়ন, যেটাকে বলা হয় সংবিধান পুনর্লিখন। পুনর্লিখন, সংশোধন এবং সংস্কার, এই তিনটা ছিল প্রস্তাব। এনসিপি বলছিল আমরা পুনর্লিখন ছাড়া মানি না। বিএনপি প্রথম বলেছিল আমরা সংশোধনী ছাড়া মানি না। অন্যরা বলতেছিল যে সবকিছু বাদ দিয়ে আসেন, মাঝামাঝি একটা জায়গায় আছেন, সংস্কারের মাধ্যমে আমরা জুলাই সনদকে সংবিধানে বাস্তবায়ন করি। আপনারা বলতে পারেন যে সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্য কি? দেখেন, ছোট্ট কথা, এটাই আমার শেষ পয়েন্ট। বোঝা দরকার, দেশের নাগরিকদের বোঝা দরকার, রাজনৈতিক নেতাকর্মীদের বোঝা দরকার যে আজকের বিতর্কটা কোন জায়গায় হচ্ছে। বিএনপি চাচ্ছে সংশোধন করতে, আমরা বলতেছি সংস্কার করতে। সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্যটা কি? সংশোধন এটা হলো একটা নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশের সংবিধানে ইতিপূর্বে 17 বার সংশোধন হয়েছে। কতবার? ৭২ সাল থেকে 2024 সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? 17 বার সংশোধন হয়েছে। সংশোধন হওয়া সহজ একটা বিষয়। যে কোনো সংশোধন হয়, এর অনেকগুলোই আবার আদালত বাতিল করে দেয় যে তোমাদের সংশোধন ঠিক হয় নাই। এখন বিএনপি চায় আবার এমন সংশোধন করতে, সেই সংশোধন আবার 2 দিন পরে আরেকজন কলমের খোঁচা দিয়ে বাতিল করে দিতে পারে। বলবেন সংস্কার কি জিনিস? সংস্কার হলো এমন একটা জিনিস যেটা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।
সংস্কার হলো এমন একটা বিষয় যেখানে সংবিধানের ভারতীয় মূলনীতিগুলো পরিবর্তন করা যাবে। সংশোধনীর মাধ্যমে মূলনীতি পরিবর্তন করা যায় না। সংশোধনীর মাধ্যমে ইতিপূর্বে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেছিলেন, আপনারা জানেন। কিন্তু শেখ হাসিনা সংশোধনী দিয়ে ওই সংশোধনী বাতিল করে দিছে। এখন বাংলাদেশে আর আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস বর্তমান সংবিধানে নাই।